প্রিয় ছাত্ররা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই লকডাউন পিরিয়ডে বাড়িতে বন্দি থেকে পড়াশোনা করতে ঠিক মতোই আশা করি। আমরা এর আগে তোমাদের নবনব সৃষ্টি নিয়েছিলাম, আমরা বলতে পারি পার্ট 1। আজকে আমি পার্ট 2 শুরু করব, অর্থাৎ আমাদের দ্বিতীয় অংশ। প্রত্যেকে বই খুলে বসো, বই খুলে নাও। দেখো আমাদের পৃষ্ঠা হচ্ছে 20 পৃষ্ঠা, সেখান থেকে বাকি আছে। কতদিন শেষ করেছিলাম যে জায়গাটা আমি বলছি। দেখো ওই যে ফার্স্ট প্যারার শেষ লাইনটা পড়ছি, যে আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই, এই অবধি আমাদের হয়েছে। আমরা যদি বলি যে কতদিন কোনো কী করেছি, এটি সংক্ষেপে বলে নিই। আমরা বলবো যে প্রাবন্ধিক শুরু করেছেন এইভাবে, যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সেগুলি দেখেছি কেন বলছে আত্মনির্ভরশীল, তার কারণ কি, তার সেই ধাতু শব্দকে উল্টে পাল্টে নিয়ে নিজের মনে ভাবনা প্রকাশ করতে পারতো। এবার তারপরে ঠিক সমস্যায় দেখেছি আমরা যে বাংলা ইংরেজিকে কেন বলছেন যে সেই ভাষাটা আত্মনির্ভরশীল নয়, সেটাও দেখেছি। কেন, তাদের আবেগ অনুভূতি ভাবনা প্রকাশ করার জন্য অন্য ভাষার উপর নির্ভর করতে হতো। এই লিপি দেখতে দেখতে গিয়ে আমরা শেষ করেছি এখানে এসে যে তিনি অদূর ভবিষ্যতে যে ওই আরব বা ফার্সি ভাষাও যে আরও বেশি উন্নতি করবে না, সেখানে এসে আমরা শেষ করেছি। এইবার তারপর থেকে পড়ছি, ভালো করে দেখো। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আর বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কী বলছেন, আমরা নতুন করে আরবি ফার্সি ভাষা আর চর্চা করব না, কারণ যে সে ভাষাতে কিন্তু এখন আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা এগুলি কিন্তু চলছে না, হচ্ছে না। কিন্তু যেগুলি ইতিমধ্যে ঢুকে গিয়েছে সেইগুলি কিন্তু আমরা এখনও চর্চা করব, এখনও আমরা পড়ব। দ্বিতীয়ত, কোনো লেখক নূতন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত তাকিয়ে রাখো। চণ্ডীদাস আমাদের পদাবলী সাহিত্যে বাংলা সেই প্রাণের কবি। আর হুতুম বলেছি আমরা, হুতুম প্যাচার নকশা, সেই কবি কালীপ্রসন্ন সিংহের সেই প্যারোডিমূলক যে রচনা সে দেখেছি। অর্থাৎ মৌখিক কলকাতার শব্দের যে গদ্য রচনা সে কথা বলছে। অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করেছেন। তারা কি করছে, অচলিত মানে যে আরবি ফার্সি শব্দগুলিকে আমরা ব্যবহার করি না, আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে না, সেই দিকে তারা বর্জন করতে শুরু করে দিয়েছেন। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল। কিছুদিন পূর্বে বলতে ধরো কেউ বলছে যে যদি আমরা সেই কয়েক বছর আগে দেখি, সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা সহজ ছিল না আরবি ফার্সিকে বর্জন করা। কেন, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। এখন দেখবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রাচীন বাংলা একটা করে বিষয় থাকে, সেই হরফি হোক, লিপি হোক বা প্রাচীন বাংলা পড়তে হয়। অতএব এখনকার ছাত্রছাত্রীরা সেই প্রাচীন বাংলা শব্দের সঙ্গে পরিচিত হয়ে চলছে। তারা এইসব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে প্রচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াজ পাবে। তাহলে কী দাঁড়াচ্ছে, যে আরবি ফার্সিগুলি এখন চলছে আমরা অনেকেই কিন্তু সেটি অর্থ জানি না, কিন্তু যেহেতু চর্চা চলছে, বিশ্ববিদ্যালয় কলেজে পড়ছে, আমরা পড়ছি, তাই কী করতে পারি, এই শব্দগুলি কিন্তু আরও বহুদিন আমাদের সমাজে চলবে। এই পরিস্থিতির সামনে জীবন মৃত এইসব শব্দের একটা নূতন খতেন নিলে ভালো হয়। খতেন হিসেব জীবনমৃত, অর্থাৎ যে ভাষাগুলি ওই বেঁচে আছে মৃতবৎ, কেন, কীভাবে, কী অর্থ, একটা লেখক প্রাবন্ধিক বলছেন এগুলি একটা হিসেব, একটা তালিকা আমরা করতে পারি, তাহলে আমরা এই ভাষা চর্চা আরও সুষ্ঠুভাবে করতে পারবো। লাইনটা দাগিয়ে রাখো। এই পরিস্থিতির সামনে জীবন মৃত এসব শব্দের একটা নূতন খতেন নিলে ভালো হয়, দাগিয়ে রাখো। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, খেয়াল করে হয়েছিল, তোমরা এখন পড়ো না। আমি যখন এই স্কুলে পড়েছি সেই 5, 6 আমরা হিন্দি পড়েছি 5, 6 2 বছর। হিন্দির সঙ্গে কিন্তু আমাদের অনেক বন্ধুরা কিন্তু আরবি ভাষা পড়েছে আমাদের এই স্কুলে, বুঝতে পারছো, একটা পড়ানো হতো। এবং সেটাই বলছেন যে প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল। তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইয়ানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যের
অভিভূত হলেন বেশি। কেন? আমরা জানি ফার্সি সাহিত্যে ফার্সি ভাষার কিন্তু একটা অনুপম সৌন্দর্য আছে। সে শায়েরি বলো, তার সেই কাব্য রজনী বলো, অসাধারণ কিন্তু তার সাহিত্য রস, মানবিক আবেদন। তাই কী দেখছি আমরা? আমরা কিন্তু আরবি ভাষা চর্চা করলেও কিন্তু আরবি আমাদের মধ্যে জনপ্রিয় হয়নি। আমরা ঢুকে পড়েছিলাম কোন দিকে? না, ফার্সি ভাষার দিকে প্রাবন্ধিক। সেটাই বলছেন উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। উর্দু অসাধারণ একটি ভাষা। তোমরা জানো, তোমরা বলতে পারবে কেউ উর্দু শব্দের অর্থ কী? উর্দু মানে কিন্তু শিবিরের ভাষা। কীভাবে হলো? আসলে দেখো, মনে করো যে একটা বিস্তৃত ক্ষেত্রের মধ্যে কোনো সৈন্যবাহিনী বিশাল হয়তো দুহারে তাঁবু পড়েছে। তো সৈন্যরা তো সেই একই ভাষার থাকে না, একই গোষ্ঠী থাকে না, ভিন্ন 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 তাঁবুতে সেই একই সঙ্গে সৈন্যরা আছে। এই কী হতো? পরস্পরের মধ্যে কিন্তু এই মত প্রকাশ, মত বিনিময়ের সূত্রে কিন্তু এই ভাষা কিন্তু মূল সূত্র, মূল সৃষ্টি কিন্তু আছে। তাই উর্দু কিন্তু অর্থ কিন্তু শিবিরের ভাষা। এবং এই উর্দুর সুর কোথায় বাঁধা আছে? না, ফার্সির সঙ্গে, আরবির সঙ্গে নয়। হিন্দি গদ্যের উপরও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। আর এই যে আধুনিক যে হিন্দি ভাষা, সেখানেও কিন্তু ফার্সি ভাষার প্রভাব পড়েছে, আরবির নয়। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। তোমাদের মনে আছে প্রথম দিন বলেছিলাম যে ভাষা হচ্ছে বহতা নদীর মতো। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ভাষা সবসময় সেই দুরূহ থেকে প্রাঞ্জল সহজে যায়, এটাই একটা বৈশিষ্ট্য। তাই দেখছি এই যে ভিন্ন ভিন্ন ভাষার সংঘর্ষে একটা কিন্তু নতুন ভাষার সৃষ্টি, নতুন ভাষা আসে। এখানে লেখক সেটাই বলছেন যে কী হচ্ছে, সেই আর্য ইরানি বা নবীন ফার্সি এই সব সংঘর্ষে কী হয়েছিল? সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্য, এই নতুন নতুন সাহিত্যগুলি সৃষ্টি হয়েছিল। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সি মাত্রায় ঘটেছিল বলে, কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারবে না। কিন্তু আমরা কী দেখছি? এই তিনটে সাহিত্য ভাষা অর্থাৎ এই সিন্ধি, উর্দু, কাশ্মীরি, এরা কিন্তু ফার্সির মতো কিন্তু নব সেই সৃষ্টিশীল সাহিত্য দিয়ে, ঐশ্বর্য দিয়ে কিন্তু নিজেদের পূর্ণ করতে পারলো না। ফলে কি হলো? বলছেন যে এই প্রবণতা কি হয়েছিল? উর্দুতে কবি ইকবালই এই তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন, হৃদয়ঙ্গম অনুধাবন বুঝতে পেরেছিলেন ও নূতন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিৎ নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ ইকবাল কী করেছিলেন? তিনি ফার্সির যে প্রভাব সেখান থেকে মুক্ত করে কী করলেন? উর্দুকে একটা নতুনভাবে একটা স্বাতন্ত্র্য দেওয়ার চেষ্টা করলেন এবং তিনি কিন্তু সফল হয়েছিলেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। দাগিয়ে রাখো, প্রশ্ন আছে। কি বলছেন? বাঙালির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। অর্থাৎ আমরা জানি বাঙালির যে গীতিপ্রাণতা, বাঙালির যে আবেগময়তা, এই আবেগময়তা, গীতিপ্রাণতা আমরা কিন্তু প্রথম তার সুরধ্বনি শুনতে পাই পদাবলী সাহিত্যে। তোমার চণ্ডীদাস বলবে, চণ্ডীদাসের যে কবিতার রাধার যে বর্ণনা দিচ্ছেন, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়ার বিরলে থাকো এ কোলে, না শুনে কাহারো কথা, সদায় ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। দেখো এই যে সুর, এই যে শব্দ সংযোজনা, এই কিন্তু প্রাণের কথা। কার প্রাণের কথা? বাঙালির। এবং তাই বলছেন এই সাহিত্যে প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি। দাগিয়ে রাখো, এই সাহিত্যে প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি। অর্থাৎ তুমি বাঙালির প্রাণ, বাঙালির অনুভবের বুঝতে চাও, অনুধাবন করতে তোমাকে পদাবলী সাহিত্যে অবগাহন করতেই হবে। এই সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কামরূপ ধারণ করেছেন তাই নয়, শ্রীমতী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা দেখব শ্রীকৃষ্ণের যে মহাভারতের ঐশ্বর্য লীলা, কৃষ্ণের যে সেই সমরসজ্জা, এখানে কিন্তু নেই, তিনি কিন্তু এখানে সেই বাঁশি নিয়ে আমাদের মধ্যে কিন্তু বিরাজিত। রাধাও তাই, রাধা সেই মহাভারতে বা সেই পুরাণে সেই নয়, তিনি একেবারে বাঙালি গৃহবধূ, গৃহকন্যা। ভাটিয়ালির নায়িকা
বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর রাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছে। আসলে কি বলছেন, যে ভিন্ন ভিন্ন ভাটের একটা সুর, বাউলের যে ভক্ত সে তার মনের মানুষ, বা মুর্শিদিয়ার যে আশিক ভালোবাসা সাধনার বিষয়, এই সবগুলিকেই সব কিছুকে যেন বাঙালি তার প্রাণের সামগ্রী করে নিয়েছে, নিজস্ব করে নিয়েছে। অর্থাৎ যে ভিন্ন ভিন্ন ভাবনা, ভিন্ন ভিন্ন সুর ছিল, সেগুলিকে সেই বাঙালি কিন্তু নিজের করে নিয়ে প্রকাশ করেছে। সেই তাই তিনি বলছেন যে এই সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি। বাঙালির বৈশিষ্ট্যই তাই, প্রবণতাই তাই, যা কিছু ভিন্ন সুর ভিন্ন ধর্মী তাকে যেন নিজের প্রাণের রসে জারিত করে একেবারে নতুন করে উপস্থাপন করা। বাঙালি চরিত্রে বিদ্যমান দাগে রাখো আমাদের শ্রাবণী আরেকটি নতুন কথা বলছে, এটি গুরুত্বপূর্ণ কথা বলছে। বাঙালির চরিত্রে বিদ্রোহ বর্তমান। বিদ্রোহ, বিদ্রোহ কি? অর্থাৎ একটা কিছুকে না মানা, একটা নতুন কিছুকে উপস্থাপন করা। তাই কি বলছেন, তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে। বাঙালি সত্য শিব সুন্দরের সাধক, যখন যেখানে যা পেয়েছে, সে শুধু এই দেশে না, পৃথিবীর যেখানে যা পেয়েছে তাকে কিন্তু গ্রহণ করে সেভাবে নয়, অনুকরণ নয়, একে আত্মস্থ করে নতুনভাবে কিন্তু উপস্থাপন করেছে। তারপরে কি হয়েছে, এবং তখন কেউ গতানুগতিক পন্থা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সে প্রতিষ্ঠা বাহাল দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। সেটাকে কে যদি সে অমান্য করেছে, সে সমালোচনা করেছে, তাহলে কিন্তু সেই অমান্য ক্ষমতার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেছে। আমরা দেখবে আমরা ক্লাস 10-এ গিয়ে পড়বো অভিষেক মধুসূদন দত্তের, কীভাবে তিনি পুরাণের যে ভাবনা চিন্তাকে আধুনিকতার নবজাগরণের সেই নতুন প্রেষণা দিয়ে, নতুন ভাবনা দিয়ে নতুন উপস্থাপন করেছেন। রামচরিত্র, রাবণ চরিত্র, মেঘনা চরিত্র, সেগুলি আমরা সেখানে গিয়ে দেখবো। আমাদের কবি কিন্তু সে কথাই বলছেন যে আমরা যেখানে যেটা পেয়েছি সত্য শিব সুন্দর, তাকে কিন্তু আমরা গ্রহণ করেছি। তারপরে কি, এবং তার চেয়েও বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। শুধু বিদ্রোহ নয়, বিদ্রোহ একটা শৃঙ্খলিত হয়ে যাবে। যে বিদ্রোহের মধ্যে যখন উচ্ছৃঙ্খলতা এসেছে, অরাজকতা এসেছে, সৃষ্টি ছাড়া হয়েছে, আর কিন্তু বাঙালি কী করেছে, সেই বিদ্রোহের বিরুদ্ধেও কিন্তু আবার সে বিদ্রোহ করেছে সঠিক পথে চালিত করার জন্য। সবশেষে দেখো একেবারে বাঙালি চরিত্রের মূল ভাবনা সেটা এখানে কিন্তু উল্লেখ করেছে। এ বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র বাঙালি হিন্দু তার মধ্যে তিনি কিন্তু এই বিদ্রোহ সত্তা, বিদ্রোহী সত্তাকে দেখেননি। কোথায় দেখেছেন? বাঙালি মুসলমানও এ কর্মের পরম তত্ত্ব। আমরা যে যাই বাংলাদেশে, সেই লিখনারা আছেন, আবুল ফজল বা যারা আছেন, আবুল বাসার, তাদের লেখা যে দেখি আমরা, তারাও কিন্তু দেখব, তারাও কিন্তু ঠিক আমাদের এপার বাংলার যে হিন্দু মানসিকতা, যে সাহিত্যের যে রূপরেখা, একইভাবে কিন্তু তারা গ্রহণ করেছেন। সেই গ্রহণী উচ্ছৃঙ্খলতা হয়, সেখানে বিদ্রোহ করেছেন, সেই বিদ্রোহের বিরুদ্ধে আবার বিদ্রোহ করে সঠিক পথে চালনা করার চেষ্টা করেছেন। তাই কী বলছেন, দাগে রাখো, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। অর্থাৎ বাঙালি জাতির যে বৈশিষ্ট্য, সেই জাতির বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে ধর্ম কখনো প্রভাবিত করতে পারেনি, তা হিন্দু হোক মুসলমান হোক। ভালো করে পড়বে, পড়ার পরে যদি মনে হয় তোমাদের কোথাও অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা সরাসরি ফোন করতে পারো। আমি তার আগে 3টে প্রশ্ন দিয়েছি, এখানে প্রশ্নগুলি দেখে আমি পড়ে দিচ্ছি। আমি সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল এ কথা বলার কারণ কি? যা 3-এরও আসে, 5-এরও আসে, আমাদের প্রবন্ধে 3-এর নেই, 1-এরও আসে, 5-এরও আসে। 2 নম্বর, প্রাচীন সব ভাষাই তাই বলতে কি বোঝানো হয়েছে? আগের দিন পড়েছি আমরা হিব্রু, তাই না, আবেস্তা, এই ভাষাগুলি যে কী চরিত্র, কী বৈশিষ্ট্য, সেই উত্তরগুলি এখানে হবে। আর 3 নম্বর, লেখক ইংরেজি ও বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল
কেন বলছেন না, অর্থাৎ এই দুটো হচ্ছে উল্টোটা, সংস্কৃত কেন আত্মনির্ভরশীল আর ইংরেজি ও বাংলা কেন নয়, আমরা প্রবন্ধ পড়ে দেখেছি, কেন কেন বলছেন না, এই তিনটে প্রশ্ন করবে। আর অসুবিধা হলে পারে ফোন করবে। ফোন নাম্বার বলছি 9434960914। ভালো থেকো, ঘরের বাইরে যাবে না। নমস্কার।